আসসালামু আলাইকুম। স্টিম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 11তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1990-91 বাংলা প্রশ্নগুলো সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন, বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়, এখানে শূন্যস্থানে বসবে মুক্তি। আচ্ছা, লক্ষ্য করুন, নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে 100টি কাব্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কবিতার একটার প্রথম লাইন হলো, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এইখান থেকে এই প্রশ্নটি করা হয়েছে। এ কারণে এই শূন্যস্থানে বসবে মুক্তি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আমরা এই আরও কয়েকটা কবিতার প্রথম লাইন লিখব নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে। তার মধ্যে একটা হচ্ছে, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে। আচ্ছা, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে। আরেকটা লক্ষ্য করুন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এটা নৈবেদ্য থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ একটা কবিতার প্রথম দুই লাইন। আচ্ছা, পরবর্তীতে আরেকটা লক্ষ্য করি, শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন, দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন। এটাও নৈবেদ্যের অন্তর্গত একটা কবিতার প্রথম দুই লাইন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সমাস ভাষাকে ড্যাশ। সমাস ভাষাকে আসলে সংক্ষেপ করে, আমরা জানি। আচ্ছা, মনে রাখুন, সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক যে পদ থাকে একটা বাক্যে তার একপদীকরণ। এরপরে সমাসের রীতি কোথা থেকে এসেছে? সমাসের রীতি এসেছে সংস্কৃত থেকে। এখন সংস্কৃত থেকে কোথায় এসেছে? বাংলায় এসেছে। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। আচ্ছা, তবে এই যে খাঁটি বাংলা সমাস যেগুলো আমরা পেয়ে থাকি, এতে এই সংস্কৃত নিয়ম খাটে না। এরপরে হলো সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন যে পদটি হয়, সেটা হচ্ছে আমরা বলি সমস্ত পদ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে সমস্ত পদ। আবার এই সমস্ত পদের বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত যে পদগুলো থাকে তাকে আমরা বলি সমস্যমান পদ। আর সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। আর সমস্ত পদকে ভেঙে আমরা যে বাক্যাংশ পাই বা বাক্যাংশ করা হয়, সেটা হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা একটু দেখে নেই সমাস কয় প্রকার। সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার। এখন দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এর ভিতরে আবার এই দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্গত মনে করেন। আবার কর্মধারয়কেও অনেক ব্যাকরণবিদ এই তৎপুরুষ সমাসের অন্তর্গত মনে করেন। সেই দিক থেকে দেখলে সমাস প্রধানত 4টি। আচ্ছা, কি হচ্ছে? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস ও অব্যয়ীভাব সমাস। কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ বইয়ে এই 6টি সমাসই আলোচনা করা হয়েছে। আচ্ছা, এছাড়াও কিছু অপ্রধান সমাস আছে। অপ্রধান সমাসগুলো কি কি? একটা হচ্ছে প্রাদি, একটা নিত্য, একটা অলুপ, একটা হলো উপপদ। আর এছাড়া আরও কিছু অপ্রধান সমাস থাকতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূর্য এর প্রতিশব্দ ড্যাশ। সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। বাকি যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সুধাংশু, শশাঙ্ক, বিধু, এগুলো হচ্ছে চন্দ্রের প্রতিশব্দ। আমরা সূর্যের আরও কিছু প্রতিশব্দ দেখি। সূর্যের প্রতিশব্দগুলি হলো রবি, আদিত্য, অর্ক, ভানু, এটা পরীক্ষায় আসে, মনে রাখুন। প্রভাকর, এটাও পরীক্ষায় আসার মতো সূর্যের সমার্থক শব্দ। আচ্ছা, মিহির, তপন, পূষা, সবিতা, অরুণ,
চিত্রভানু, অরুণ, এটা পরীক্ষায় আসে। চিত্রভানু, অর্ঘ্যমা, ভাস্কর, দিবাকর। ভাস্কর, দিবাকর এগুলো হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভাস্কর, দিবাকর। আচ্ছা, বিবস্থান, তপন, দিনমণি, হরিদস, দীননাথ, কিরণমালা, বিভা বসু, ময়ূখমালী, বিভাকর। বিভাকর এটা পরীক্ষায় আসে। মার্তণ্ড, মার্তণ্ড পরীক্ষায় আসার মতো। বলার্ক, এটা একটু আলাদা, এটা পরীক্ষা আসতে পারে। অংশুমালী, অংশুমালী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে অংশুমালী সূর্যের প্রতিশব্দ হিসাবে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে দীনেশ, উষাপতি, দিবাবসু, এগুলো হচ্ছে মোটামুটি সূর্যের সমার্থক শব্দ। আমরা চন্দ্রের কিছু সমার্থক শব্দ বা প্রতিশব্দ দেখে নিই। চন্দ্রের প্রতিশব্দগুলো হচ্ছে শশী। একটা গান আছে, মেঘে ঢাকা শশী মেঘ চিনিয়ে হেঁটে যায়, এখান থেকে এই যে শশী, শশী হচ্ছে আমাদের চন্দ্র। এরপর হচ্ছে শশধর, শশাঙ্ক, সুধাকর, বিধু, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সোম, চাঁদ, চন্দ্রমা, নিশাপতি, নিশাকর, সুধানিধি, দ্বিজরাজ, হিমাংশু। আচ্ছা, এই হিমাংশু হচ্ছে চন্দ্রের প্রতিশব্দ, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। শীতাংশু, সুধাংশু, ইন্দু, ইন্দু এটা গুরুত্বপূর্ণ, চন্দ্রের প্রতিশব্দ। আচ্ছা, মৃগাঙ্ক, মৃগাঙ্ক চন্দ্রের প্রতিশব্দ, এটা গুরুত্বপূর্ণ। নিশানাথ, রজনীকান্ত, একজন ইন্ডিয়ার বিখ্যাত নায়ক সাউথের দিকে, এটা থেকে মনে রাখতে পারেন, এর অর্থ হচ্ছে চন্দ্র। তারাপতি, তারানাথ, জ্যোৎস্নানাথ, রাকেশ, সুধাময়, এই হচ্ছে মোটামুটি সূর্যের এবং চন্দ্রের প্রতিশব্দগুলা আমরা দেখলাম। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্ধচন্দ্রের অর্থ কী? অর্ধচন্দ্রের অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। এখন লক্ষ্য করুন, একজন মানুষকে কেউ যদি গলা ধাক্কা দিতে চায়, যখন হাত ব্যবহার করে, হাতের আঙুলকে বা হাতটাকে তারা অর্ধচন্দ্রের ন্যায় গোল করে, সেইখান থেকে আসলে এই অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া বাগধারাটির তৈরি হয়েছে। এর পরবর্তীতে লক্ষ্য করুন, কোনটি শুদ্ধ? সৌজন্যতা বানানের মধ্যে, বা সৌজন্যতা, সৌজন্যতা, সৌজন্যতা আর সৌজন্য, ঘ নম্বরে সৌজন্য, এটা হচ্ছে আমাদের শুদ্ধ। সৌজন্যটা আবার কি? সৌজন্য হচ্ছে একটা বিশেষ্য পদ, যার অর্থ হচ্ছে ভদ্রতা, অমায়িকতা এবং শিষ্ট ব্যবহার। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বেগম রোকেয়ার রচনা কোনটি? ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বাংলা নারী জাগরণের অগ্রদূত। আর তার রচনা হলো অবরোধ বাসিনী। প্রদত্ত অপশনগুলোর মধ্যে বেগম রোকেয়ার রচনা হচ্ছে অবরোধ বাসিনী। আমরা আরও দুজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, এদের একজন হলেন আবুল মনসুর আহমেদ, একজন হলেন সৈয়দ অলিউল্লাহ। প্রদত্ত অপশনগুলোর ভিতরে আয়না লিখেছেন আবুল মনসুর আহমেদ। আয়না আবুল মনসুর আহমেদের একটি ব্যঙ্গাত্মক রচনা। আর অপরদিকে লাল সালু লিখেছেন সৈয়দ অলিউল্লাহ। লাল সালু লিখেছেন সৈয়দ অলিউল্লাহ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা গীতি কবিতায় ভোরের পাখিকে। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি হলেন বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীকে এই নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলার গীতিকাব্যের ধারার ভোরের পাখি বলে আখ্যায়িত করেছিলেন। এছাড়া বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে প্রথম গীতিকবি হিসাবে নিজেকে সুপরিচিত করেন। প্রথম গীতিকবি হিসাবে নিজেকে সুপরিচিত করেন বিহারীলাল চক্রবর্তী। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোনটি শুদ্ধ বাক্য? দেখুন, এখানে আছে গোপনীয়, গোপন, গোপন আর গুপ্ত। গোপন এখানে বানান ভুল। এইখানে এই গোপন হচ্ছে বিশেষ্য, এই গোপনীয় হচ্ছে বিশেষণ। এখন লক্ষ্য করুন, কথা বলি, কথা হচ্ছে একটা বিশেষ্য, একে মডিফাই করেছে, এর অবস্থান বুঝিয়েছে বিশেষণ দ্বারা। সো আমাদের সঠিক উত্তর হবে একটা গোপনীয় কথা বলি। আচ্ছা, শিষ্টাচারের সমার্থক কোনটি? শিষ্টাচারের সমার্থক হচ্ছে সদাচার। শিষ্টাচারের সমার্থক হচ্ছে সদাচার।
আমরা সংযমের কিছু সমার্থক শব্দ দেখে নিই। সংযমের সমার্থক হলো নিয়ম, নিয়ন্ত্রণ, নিগ্রহ, দমন, নিয়মন, রোধ, নিরোধ, ব্রত। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সংশয়ের বিপরীত শব্দ কোনটি? সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। এখন প্রত্যয় কি ধরনের শব্দ? প্রত্যয় হচ্ছে একটা বিশেষ্য পদ, মানে বিশেষ্য পদ। এর অর্থ হচ্ছে নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস। আমরা যদি ব্যাকরণগত দিক থেকে দেখি তবে আমরা দেখব হচ্ছে এর অর্থ হচ্ছে প্রত্যয় কি? শব্দ বা ধাতুর পরে বসে সে, শব্দ বা ধাতুর পরে বসে এমন একটি কি বিভক্তি। ব্যাকরণগতভাবে প্রত্যয় বলতে শব্দ বা ধাতুর পরে বসে এরকম একটি বিভক্তি, এ হচ্ছে প্রত্যয়। বা ধাতুর প্রতিবাদিকের পরেও সে বসে। দুই রকম হয়ে থাকে প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি? ক্ষমার যোগ্যর বাক্য সংকোচন হলো আসলে ক্ষমার্হ। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। আমরা আরও কিছু বাক্য সংকোচন দেখে নেই। যেমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন হলো যার অনুরাগ দূর হয়েছে, এর সংকোচন হচ্ছে বিতরাগ। যা পূর্বে জন্মের কথা স্মরণ থাকে, যার পূর্ব জন্মের কথা স্মরণ থাকে, জাতিস্বর। যে নারী নিজের বর বরণ করে নেয়, স্বয়ংবরা। যে ব্যক্তি দ্বার রক্ষার জন্য নিযুক্ত, যে ব্যক্তি দ্বার মানে দরজা, দ্বার রক্ষার জন্য নিযুক্ত তিনি হলেন দারোয়ান সংক্ষেপে। আচ্ছা, যে সন্তান পিতার মৃত্যুর পরে জন্মে, মরণোত্তর জাতক। যে আলোতে কুমুদ ফোটে, কুমুদ শব্দের অর্থ হচ্ছে শাপলা ফুল। যে আলোতে কুমুদ ফোটে, আমরা সংক্ষেপে বলি বা সংকুচিত খাওয়ার পর বলি কৌমুদী। কুমুদ শব্দের অর্থ শাপলা ফুল, মনে রাখবেন। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। আর বাঘের চামড়া, এটা পরীক্ষায় এসেছে একাধিকবার। বাঘের চামড়া হচ্ছে কৃত্তি, মনে রাখুন, বাঘের চামড়া হচ্ছে কৃত্তি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতাকে। মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা হলেন মাওলানা আকরাম খান। মাওলানা আকরাম খান বাংলার ইতিহাসে একজন বর্ণাঢ্য ব্যক্তি। আমরা তার সম্বন্ধে কয়েকটা কথা জানব। লক্ষ্য করুন, ডান পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের মাওলানা আকরাম খান। মাওলানা আকরাম খান ছিলেন একজন সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত। আচ্ছা, 1936 সালে অক্টোবর মাসে মাওলানা আকরাম খান দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ করেন। দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ করেন মাওলানা আকরাম খান 1936 সালে। আচ্ছা, এই আজাদ পত্রিকাটির পদক্ষেপ ছিল যুগান্তকারী, যা মুসলিম লীগের সমর্থন জোগাতে বিশেষ ভূমিকা রেখেছিল। এর পরবর্তীতে আমরা দেখব 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের মাওলানা আকরাম খান তার রাজনৈতিক জীবন আরম্ভ করেছিলেন। মাওলানা আকরাম খান ছিলেন 1906 সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগের একজন অন্যতম প্রতিষ্ঠাতা। আচ্ছা, আকরাম খান 1906 সালে মুসলিম লীগের একজন অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। 1947 সালে ভারত ভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1954 সালে গণপরিষদ ভেঙে দেওয়া হয়েছিল। 1954 সালের গণপরিষদ ভেঙে দেওয়ার পর তার রাজনৈতিক জীবনের অবসান ঘটে বা তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান। তিনি স্বাধীনতা দিবস পুরস্কার প্রাপ্ত। মাওলানা আকরাম খানের স্বাধীনতা দিবস পুরস্কার প্রাপ্ত হন এই 1981 সালে। এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতাকে। আমার দেখা রাজনীতি 50 বছর গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। এখন আবুল মনসুর আহমেদ একজন বর্ণাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার আরও কিছু বই আমরা দেখব। ডান পাশে আমরা আবুল মনসুর আহমেদের ছবি দেখতে পাচ্ছি। তিনি যে ব্যঙ্গ রচনাগুলো করেছিলেন, তার ব্যঙ্গ রচনা হচ্ছে আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা। তার ব্যঙ্গ রচনা, মনসুর আহমেদের ব্যঙ্গ রচনা 3টি: আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা। তার স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে আত্মকথা, তার আত্মজীবনী। স্মৃতিকথাগুলোর গ্রন্থের ভিতরে আত্মকথা হচ্ছে তার আত্মজীবনী।
আমার দেখা রাজনীতির 50 বছর হচ্ছে তার রাজনৈতিক স্মৃতিকথামূলক গ্রন্থ। এছাড়াও আছে শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু, তার স্মৃতিকথামূলক গ্রন্থ। আমরা তার অন্যান্য রচনাগুলো লক্ষ্য করি, তার অন্যান্য রচনাগুলো হচ্ছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা, জীবন ক্ষুধা, মনে রাখুন সত্য মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াত। আবে হায়াত বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে এই প্রশ্নটা আসে, আবে হায়াতের রচয়িতাকে? আবে হায়াতের রচয়িতা আবুল মনসুর আহমেদ। আচ্ছা, এরপর তিনি লিখেছেন হুজুর কেবলা আর বাংলাদেশের কালচার। এটা হচ্ছে আবুল মনসুর আহমেদের রচিত। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? এই বিসিএসে যে এই প্রশ্নটা এসেছিল, এর আসলে সঠিক উত্তর ছিল না। এর সঠিক উত্তর হচ্ছে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ। লক্ষ্য করুন, পুঁথি সাহিত্যের প্রাচীনতম এবং শ্রেষ্ঠতম এই দুজনই হচ্ছেন, এই দুজন লেখক যিনি হচ্ছেন, একজন লেখক যিনি হচ্ছেন প্রাচীনতম এবং শ্রেষ্ঠতম, তিনি হলেন আমাদের কবি ফকির গরিবুল্লাহ। তাহলে আমাদের প্রাচীনতম এবং শ্রেষ্ঠতম, আমাদের পুঁথি সাহিত্যের প্রাচীনতম এবং শ্রেষ্ঠতম কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ, এটা মনে রাখুন। কিন্তু এই যে সৈয়দ হামজা, তিনি হলেন পুঁথি সাহিত্যের অন্যতম কবি। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আরেকটু দেখে নিই। ঐতিহাসিকরা বলেন 1800 শতকের মধ্যভাগে ফকির গরিবুল্লাহ কয়েকটি পুঁথি রচনা করেন। সেগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, আমির হামজা, সোনাভান ও শয়পীরের পুঁথি। আচ্ছা, সেগুলো কি কি? ফকির গরিবুল্লাহ 1800 শতকের মধ্যভাগে যে পুঁথিগুলো রচনা করেন সেগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, আমির হামজা, সোনাভান, শতয়পীরের পুঁথি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনীর লেখক হলেন সৈয়দ মুজতবা আলী। ডান পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমাদের সৈয়দ মুজতবা আলী। 1950-60 দশকে সৈয়দ মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। তার একটি বিখ্যাত উক্তি হলো, বই কিনে কেউ দেউলিয়া হয় না। আচ্ছা, আমরা তার কিছু রচনা দেখব। তার রচিত বইয়ের সংখ্যা হচ্ছে 30টি। এখন এর মধ্যে উল্লেখযোগ্য 3টি উপন্যাস হলো অবিশ্বাস্য, শবনম, শহর ইয়ার। শবনম এই উপন্যাসটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। শহর ইয়ারও আপনারা মনে রাখবেন। আচ্ছা, পরবর্তীতে ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনীর লেখক হিসাবে সৈয়দ মুজতবা আলী অত্যন্ত বিখ্যাত একটি নাম। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী হচ্ছে দেশে বিদেশে। দেশে বিদেশে হচ্ছে কাবুল শহরের কাহিনী নিয়ে লেখা একটা ভ্রমণ কাহিনী। আর তার আরেকটি ভ্রমণ কাহিনী হচ্ছে জলে ডাঙায়। এটা মনে রাখুন, এটা সাধারণত অনেকেই মনে রাখতে পারে না, এটা আসতে পারে দেশে বিদেশে। এটা আমাদের সবার মনে থাকে যে এটা সৈয়দ মুজতবা আলীর একটা ভ্রমণ কাহিনী। আচ্ছা, আমরা এর পরের রচনার ছোট গল্পগুলো দেখি। সৈয়দ মুজতবা আলীর ছোট গল্পগুলো হলো চাচা কাহিনী, টুনি মেম, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী। চাচা কাহিনী সৈয়দ মুজতবা আলী লিখেছেন ছোট গল্প, টুনি মেমও সৈয়দ মুজতবা আলীর ছোট গল্প, পঞ্চতন্ত্র এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পঞ্চতন্ত্রের লেখক সৈয়দ মুজতবা আলী, এটা একটা ছোট গল্প। আর হচ্ছে ময়ূরকণ্ঠী। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু বলে, বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। লক্ষ্য করুন, বিভক্তিযুক্ত শব্দই মানে পদ। বিভক্তিযুক্ত পদ, শব্দ এবং ধাতুকে বলা হয় পদ। এখন পদ হচ্ছে আবার কয় প্রকার? পদ হচ্ছে 2 প্রকার, সব্যয় পদ আর অব্যয় পদ। সব্যয় পদকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ সব্যয় পদ 4 প্রকার। সেটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক তিনি কে? রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র। ডান পাশে আমরা একটা বই দেখতে পাচ্ছি শরৎচন্দ্রের। ইনি হলেন, যে ছবিটা আছে বইয়ের প্রচ্ছদে, ইনি হলেন শ্রী শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়, তার লেখা হচ্ছে শেষ প্রশ্ন। আর শেষের কবিতা লিখেছিলেন কে? শেষের কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা শরৎচন্দ্রের কিছু রচনা দেখি, যেমন ধরেন বড় দিদি, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি, পরিণীতা, শেষ প্রশ্ন ইত্যাদি হচ্ছে শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দারুণ, তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। তাহলে অপরাজেয় কথাশিল্পীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ এ পর্যন্তই। আপনাদের জন্য আমাদের পরবর্তী আয়োজনে থাকছে 11তম BCS প্রিলিমিনারি টেস্ট 1990-91 ইংরেজি প্রশ্ন সমাধান। সো লাইক করুন, শেয়ার করুন এবং এসটিএম স্কুলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।